প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার, তোমাদের আজকে আমি পড়াবো নগদ প্রবাহ বিবরণী বা প্রিপারেশন অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। প্রথমে আমি একটি থিওরি ক্লাস তোমাদেরকে আলোচনা করব এবং পরে ধীরে ধীরে তোমাদেরকে নিয়মগুলি শেখাবো। আজকে আমরা থিওরিগুলিতে যে ইম্পর্ট্যান্ট ইস্যুসগুলি আছে, টপিকসগুলি আছে, সেইগুলি আমরা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি? হর্নগ্রিন অ্যান্ড স্ট্র্যাটনের মতে, a statement of cash flows reports the cash received and cash payment of an organization during a particular period। অর্থাৎ নগদ প্রবাহের বিবরণী দ্বারা একটি নির্দিষ্ট সময়ের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি এবং নগদ পরিশোধ প্রকাশ করে। আমরা যদি আরও একটি সংজ্ঞা দেখি, বেলভার্ড বা নিডলেস জুনিয়রের মতে, দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ শোজ দ্য ইফেক্ট অফ অন ক্যাশ অফ দ্য অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস অফ এ কোম্পানি ফর অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ একটি কোম্পানি নির্দিষ্ট হিসাবকালে পরিচালনাগত কার্যক্রমের নগদ প্রবাহ, বিনিয়োগজনিত কারণে নগদ প্রবাহ এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম নগদ প্রবাহের বিবরণী দ্বারা দেখানো হয়। অতএব বলা যায় যে নগদ প্রবাহের বিবরণী হলো একটি প্রতিষ্ঠানের নগদের ভিত্তিতে পরিবর্তিত আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ ক্যাশ ফ্লো হলো এবং ক্যাশ আউটফ্লো হলো, যে স্টেটমেন্টের মধ্যে তা দেখানো হয় সেটা কি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলছি। এর উদ্দেশ্য কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণী আধুনিক ব্যবসায় জগতে অত্যন্ত জনপ্রিয় একটি হিসাব প্রক্রিয়া। ব্যবসায়ের মূল উদ্দেশ্য যেহেতু সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সেহেতু নগদ ও নগদ সমতুল্য সম্পদের পরিমাণ নিরূপণ, বিশ্লেষণ ও পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ বা বাজেট প্রণয়ন অতি তাৎপর্যপূর্ণভাবে গৃহীত। তাই আমরা নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যকে আমরা এভাবে বলতে পারি যে নগদ আগমন ও নির্গমন এর থেকে আমরা নির্ণয় করতে পারি, ধনাত্মক নগদ প্রবাহ বা সার্টেনিটি অফ পজিটিভ ক্যাশ ফ্লোজ আমরা জানতে পারি, লভ্যাংশ প্রদান ক্ষমতা দৃঢ়করণে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সহযোগিতা করে, প্রকৃত নগদ মুনাফা নির্ণয় অর্থাৎ অ্যাকচুয়াল ক্যাশ বেসড নেট ইনকাম কত হলো সেটা আমরা ক্যাশ ফ্লো থেকে জানতে পারি, এবং মেকিং ডিসিশন ইন রেসপেক্ট অফ কম্পারিজন, তুলনামূলকভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাহলে নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যগুলো হলো মোটামুটি এরকম। তারপর আসো এর বৈশিষ্ট্য। IAS 7 অনুসারে এর কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি, যেমন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্স। নগদ প্রবাহ বিবরণীতে শুধুমাত্র
নগদ এবং নগদ সমতুল্য উপাদানসমূহ উপস্থাপিত হয়। অ্যাকাউন্টিং পিরিয়ড এটি একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড সাধারণত 1 বছর পর পর তৈরি করা হয়। হিসাব তথ্যের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। নগদ প্রবাহের বিবরণী তৈরির পর হিসাব তথ্য স্বল্প এবং জবাবদিহিতামূলক হয়ে থাকে। প্রস্তুত প্রক্রিয়া, প্রসেস অফ প্রিপারেশন। এই বিবরণী এককভাবে তৈরি না হয়ে অন্যান্য হিসাব এবং বিবরণী থেকে সংযোগ স্থাপনের মাধ্যমে তৈরি করা হয়। তারপর সর্বশেষ হলো এর বৈশিষ্ট্য, আর্থিক অবস্থার পরিবর্তন, চেঞ্জ ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ব্যবসায়ের পরিচালনাগত, বিনিয়োগজনিত এবং অর্থায়নজনিত অবস্থা যে সকল কারণে পরিবর্তন হয় তা নগদ প্রবাহ বিবরণীতে উপস্থাপিত হয় বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্রেজেন্ট করা হয়। তাহলে এই ছিল আমাদের বৈশিষ্ট্যগুলো হলো ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড একটি নির্দিষ্ট পিরিয়ডে হয়ে থাকে, তারপর অ্যাকাউন্টেবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশন সম্পর্কে জবাবদিহিতা তৈরি করে। প্রস্তুত প্রক্রিয়াটা এটার বিবরণী বিভিন্ন হিসাব ও বিবরণী থেকে প্রস্তুত করা হয়, আর্থিক অবস্থার পরিবর্তন করে। এই ছিল মোটামুটি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বৈশিষ্ট্য। তারপরে আসো নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। যদি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের কি প্রয়োজন হয় তা যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই আমাকে বলতে হবে যে প্রত্যাশিত নগদ পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া, টু গেট আইডিয়া অ্যাবাউট এক্সপেক্টেড ক্যাশ অ্যামাউন্ট। বিভিন্ন তথ্য সংগ্রহ করে যেসব সম্ভাব্য নগদ প্রবাহের বিবরণী প্রস্তুত করা সম্ভব, যাতে আর্থিক কার্যনির্বাহ সংক্রান্ত যথাযথ পরিকল্পনা ও সমন্বয় করার জন্য কোনো ফার্মের ভবিষ্যৎ নগদ অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তুলনার সংশোধন, কারেকশন অফ কম্প্যারিজন। ঐতিহাসিক নগদ প্রবাহের বিবরণী, হিস্টোরিক্যাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং প্রস্তাবিত নগদ প্রবাহের বিবরণী, প্রজেক্টেড ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে তুলনা করা সম্ভব হয়। প্রকৃত নগদ অবস্থা বিশ্লেষণের, অ্যানালাইসিস অফ অ্যাকচুয়াল ক্যাশ পজিশন। যেহেতু নগদ প্রবাহ বিবরণীর ভিত্তিতে শুধুমাত্র নগদ আগমন ও নির্গমন দেখানো হয়, তাহলে আমাদের প্রকৃত আর্থিক অবস্থাটা বা নগদ অবস্থাটা সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যায়। সঠিক তরল অবস্থা জ্ঞাত হওয়া, অর্থাৎ এখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলি লিপিবদ্ধ হয়ে থাকে, যা অনগদ লেনদেন যেমন ডেপ্রিসিয়েশন এগুলি আমরা হিসাবভুক্ত এখানে বিবেচনা করা হয়, বিয়োগ করা হয়। ফলে আমরা অ্যাকচুয়াল লিকুইডিটি পজিশনটা সম্পর্কে আমরা বুঝতে পারি। মূলধনী বা তারপর আসো মূলধনী বাজেট প্রণয়ন, প্রিপারেশন অফ ক্যাপিটাল বাজেট। বিনিয়োগ এবং অর্থসংস্থানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিমাণ এবং সময় এই উভয়ই ব্যবস্থাপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত নগদ প্রবাহের বিবরণী এ ব্যাপারে ব্যবস্থাপনাকে সহায়তা করে। ঋণ পরিশোধ, প্রেফারেন্স শেয়ার মূলধন পরিশোধ, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী নগদ পরিকল্পনার ক্ষেত্রে নগদ প্রবাহের বিবরণী যথেষ্ট ভূমিকা রাখে। কারবারি লেনদেন সম্পর্কে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ বিজনেস ট্রানজ্যাকশন। নগদ প্রবাহের বিবরণীর সাহায্যে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সম্ভব, যেমন নিট মুনাফা কীভাবে অর্জিত হলো, সে মুনাফা কোথায় গেল, যথেষ্ট মুনাফা হওয়া সত্ত্বেও বেশি পরিমাণ লভ্যাংশ দেওয়া গেল না কেন, কিভাবে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা যাবে, কিভাবে কর প্রদান করা হবে ইত্যাদি বিষয়
আমরা নগদ প্রবাহ বিবরণী থেকে পেয়ে থাকি। সংশ্লিষ্ট বাইরের বিভিন্ন পক্ষের কাছে উপযোগী, ইউজফুল টু আউটসাইড ইন্টারেস্টেড পার্টি। ইন্টারনাল ব্যবহারকারী ছাড়াও যারা অন্য তৃতীয় পক্ষ যারা ইনফরমেশন জানতে চায়, যেমন ব্যাংক, পাওনাদার, তাদের কাছেও নগদ প্রবাহ গুরুত্ব বহন করে। তাই আমরা বলতে পারি যে নগদ প্রবাহের বিবরণীর গুরুত্ব অপরিসীম। তারপর আসো আমরা দেখে নিই যে নগদ প্রবাহ বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে পার্থক্য কি। নগদ প্রবাহ বিবরণী এবং নগদান বই। নগদান বইয়ে সাধারণত 3টি কলাম থাকে, যথা প্রাপ্তি, প্রদান এবং জের। আর নগদ প্রবাহ বিবরণীতে নগদ প্রবাহের 3টি ধাপ থাকে। ওখানে থাকে 3টি কলাম, এখানে থাকে 3টি ধাপ: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আর্থিক বিবরণী প্রকাশের সময় নগদান বই প্রকাশ করা হয়। আর আর্থিক বিবরণী প্রকাশের সময় ক্ষেত্র বিশেষে নগদ প্রবাহ বিবরণী প্রকাশ করা বাধ্যতামূলক, সব সময় নয়। নগদান বইতে প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে প্রাপ্ত নগদের পরিমাণ দেখানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে প্রাপ্ত নগদ অর্থের পরিমাণ খুবই গুরুত্বের সাথে দেখানো হয়। তারপরে আসো দৈনন্দিন আর্থিক নগদ লেনদেনগুলি নিয়ে নগদান বই তৈরি হয়। আয় বিবরণী ও তুলনামূলক উদ্ধৃতপত্র থেকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। নগদান বইয়ের নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য, অর্থাৎ বছর শেষে নগদ তহবিল পরিমাণ নির্ণয় করা এবং নগদান বইয়ের করার উদ্দেশ্য। আর আর্থিক বিবরণী বিশ্লেষণ ও ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। এটা প্রস্তুত করা হয় নগদান বই চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে নগদান বই তৈরি করা হয়, আর চূড়ান্ত বা আর্থিক বিবরণী তৈরি করার পর নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। তাহলে এই ছিল মোটামুটি নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য। এবার আসো কিছু অনগদী অ্যাক্টিভিটিস, নন ক্যাশ অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি। এখানে কিছু আইটেম আছে যেগুলি অনগদী অ্যাক্টিভিটিস বা নন ক্যাশ অ্যাক্টিভিটিস। যেমন প্রথমেই ধরো এক্সচেঞ্জ অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ কোনো সম্পদের বিনিময়ে যদি কোনো সম্পদ এক্সচেঞ্জ করা হয়, তো এটাকে আমরা, এর বিপরীতে যদি কোনো নগদ অর্থের লেনদেন না থাকে সেগুলিকে বলছি আমরা নন ক্যাশ অ্যাক্টিভিটিস। যেমন এক্সচেঞ্জ অফ ফিক্সড অ্যাসেটস, ইস্যু অফ শেয়ার এগেনস্ট অ্যাসেটস। আমরা যদি কোনো শেয়ার ইস্যু করে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি, সেটাকেও আমরা বলবো নন ক্যাশ অ্যাক্টিভিটিস। দেন কনভার্সন অফ বন্ডস ইন্টু কমন স্টক, যদি আমরা বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করি, এখানেও নগদ টাকার লেনদেন হয় না, সেই জন্য এটাকেও আমরা বলছি নন ক্যাশ অ্যাক্টিভিটিস। তারপর আসো ঋণপত্র ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়, পারচেজ অফ অ্যাসেটস বাই ইস্যু অফ ডিবেঞ্চার। কোনো স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য কারবার কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র ইস্যু হতে পারে, যা
একটি অনগদী বা নন ক্যাশ অ্যাক্টিভিটিস। নগদ প্রবাহের বিবরণীতে তাৎপর্যপূর্ণ অনগদী লেনদেনের প্রভাব আমরা এই নন ক্যাশ অ্যাক্টিভিটিসগুলিকে কীভাবে দেখাবো। এই নন ক্যাশ অ্যাক্টিভিটিসগুলো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে আসবে না, তবে ফুটনোট আকারে নিচে দেখাতে হয়। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো এই আলোচনা থেকে তোমাদের থিওরি 4 নম্বরের প্রশ্ন হতে পারে এবং 1 নম্বরের প্রশ্নও তোমাদের হতে পারে। সুতরাং তোমরা এই বিষয়গুলিকে একটু মনোযোগ সহকারে শুনে নেবে। প্রয়োজনে তোমাদের কাছে যে বই আছে সেই বইটাকে সামনে নিয়ে তারপর পড়বে। বারবার প্রয়োজনে টেনে টেনে দেখবে, টেনে টেনে শুনবে, তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করতে হয় তার একটি ছক আমরা দিয়ে দেব। সেই ছক ধরে আমরা পরবর্তীতে আমাদের ম্যাথগুলি সলভ করার চেষ্টা করব। তো কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং বাসায় থেকো। ধন্যবাদ সকলকে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে তোমরা কোশ্চেন করতে পারো এবং সেখান থেকেও আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।